আচ্ছা, আমরা যদি একটু সামার 25-এর সেটে কোশ্চেনটা দেখি, তো আমি আগে একটু থিওরিটিক্যাল কোশ্চেনগুলো বলি। এখানে দেখেন 2টা কোশ্চেন আছে এইখানে যে এই কোশ্চেনটা। তো এখানে প্রথমে বলছে যে কন্টেন্ট অফ দ্য অ্যাক্টিভেশন রেকর্ড অফ এ ফাংশন ইন এ রান টাইম স্ট্যাক। তাহলে আমাদের যেটা এখানে বেসিক্যালি করতে হবে, আমাদের ওই অ্যাক্টিভেশন রেকর্ডের যে কন্টেন্টগুলো, অর্থাৎ যে এই জিনিসগুলো আমাকে দেখাইতে হবে। এই জিনিসগুলো আমাকে দেখাইতে হবে, যে এই পোর্শনটা আমাকে দেখাইতে হবে। এটা হলো আমার কন্টেন্ট, সেই কন্টেন্টের জিনিসগুলো এটা হলো এখানে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা যেটা পোর্শন ছিল যে এক্সপ্লেইন হাউ প্যারামিটার পাসিং অ্যান্ড ভ্যালু রিটার্নিং বিটুইন কলার অ্যান্ড কলি হ্যাপেন্স। তো কলারকে যে কল করতেছে, আর কলি মানে কে, যাকে কল করা হয়েছে। ঠিক আছে? তো দেখেন আমরা কিন্তু এটাও অলরেডি পড়ে আসছিলাম আমাদের যে থিওরিতে। আমি যদি একটু আসি, যে আমাদের কলার রেসপন্সিবিলিটি অ্যান্ড কলিজ রেসপন্সিবিলিটি, এইখানে দেখেন, এইখানে কিন্তু 2টা অ্যাক্টিভেশন রেকর্ড আছে, যে এইটা হলো কলারের জন্য উপরেরটা, আর এরপরেরটা হচ্ছে কলির জন্য। তো কলার যখন একটা কলিকে কল করবে, স্ট্যাকের মধ্যে কিন্তু কলির অ্যাক্টিভেশন রেকর্ডটাও থাকবে। আচ্ছা, এখন কলার যখন কলিকে কল করবে, কল করার আগে কিন্তু কিছু কাজ করতে হবে কলারকে। কী কাজ করতে হবে? কলিকে যেই প্যারামিটার, কলি যেগুলো প্যারামিটার বা যে কয়টা প্যারামিটার নেয়, সেই কটার জন্য আমাকে একটা স্পেস ক্রিয়েট করতে হবে। তাহলে সেই স্পেসটা দেখেন এখানে লেখা আছে, প্যারামিটারস অ্যান্ড রিটার্ন ভ্যালুস। তাহলে এই যে নিচের প্যারামিটারস অ্যান্ড রিটার্ন ভ্যালুসটা লেখা, এটা কিন্তু কলির যে প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভ্যালু, সেইটা রাখার যে জায়গাটা, সেই জায়গাটা, অর্থাৎ স্ট্যাক মেমোরি থেকে এই জায়গাতে আমার কলির যে প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভ্যালুটা রাখা হবে। ঠিক আছে? তো আমি যদি একটু করে আসি, দেখেন আমাদের ওখানে তো একসাথে প্যারামিটার রিটার্ন ভ্যালু লেখা, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই যে এরকম ফিল্ড আকারে থাকবে, ওখানে একসাথে লেখা হয়েছে আর কি 2টা। তো দেখেন, তাহলে কলার যখন কলিকে কল করবে, কল করার আগে তাহলে কলির জন্য প্যারামিটার রাখার একটা জায়গা ক্রিয়েট করতে হবে, এবং সাথে সাথে প্যারামিটারগুলোকে কিন্তু সে রেখে দিবে। তাহলে প্যারামিটার রাখার যে কাজটা, এই কাজটা কিন্তু করতেছে কলার। তো এখানে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, এই যে নিচের যে অ্যাক্টিভেশন রেকর্ড, এই পুরাটা কিন্তু কলির অ্যাক্টিভেশন রেকর্ড। ঠিক আছে? বাট ওর যে কয়েকটা ফিল কিন্তু কলার ঠিক করে দেয়। তো যেগুলা ফিল কলার ঠিক করে দেয়, ও দেখেন কলারের রেসপন্সিবিলিটি কিন্তু ওই পর্যন্ত। তাহলে এইখানে যে কলারের রেসপন্সিবিলিটিটা দেখেন কন্ট্রোল লিঙ্ক পর্যন্ত। ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছেন যে আমার প্যারামিটারটা তাহলে কীভাবে পাস হয় কলির কাছে, সেটা হলো কলারের থ্রুতে। কলার হলো প্যারামিটার রাখার জায়গা ক্রিয়েট করে, দেন হলো কলির যেগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলোকে সেখানে রেখে দেয়। আচ্ছা, এরপরের যে আমাদের যে কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে যে কীভাবে ভ্যালু রিটার্নিং হয়, মানে কলি যেই কোনো একটা ভ্যালু যদি রিটার্ন করে, তাহলে কলার সেটা কীভাবে পায়। দেখেন, এগেইন সেম জিনিস, আমরা যখন অ্যাক্টিভেশন রেকর্ডে ফিল্ডটা নিয়ে চিন্তা করতেছিলাম, এই যে রিটার্ন ভ্যালুজেরও কিন্তু একটা জায়গা ক্রিয়েট করে। ঠিক আছে? তাহলে এটাও কার রেসপন্সিবিলিটি? এটাও কিন্তু কলারের রেসপন্সিবিলিটি। তাহলে কলারের রেসপন্সিবিলিটি কিন্তু যে এই পর্যন্ত, কন্ট্রোল লিঙ্ক পর্যন্ত, এই পুরাটা কিন্তু কলিজের অ্যাক্টিভেশন রেকর্ড, বাট কলার এই 3টা কাজ কিন্তু কলার করে দেয়। ঠিক আছে? এই 3টা কাজ কলার করে দেয়। তাহলে রিটার্ন ভ্যালুস, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তৈরি করে হচ্ছে কলার। দেন কলি যেটা করে, কলি হলো তার পুরা কাজটা শেষ হওয়ার পর, তার পুরা যতগুলো কাজ আছে সেগুলো শেষ হওয়ার পর, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে তার রিটার্ন ভ্যালুটাকে রেখে দেয়। অর্থাৎ কলি যদি 5 রিটার্ন করে, তাহলে এখানে 5কে রেখে দিবে, এই জায়গাটাতে সে 5 রেখে দিবে। অ্যান্ড কলার তো জানে যে কোথায় আমার রিটার্ন ভ্যালুটা পাওয়া যাবে, রাইট? কারণ কলার যখন কলিকে কল করছিল, তখন কিন্তু আমার রিটার্ন ভ্যালু রাখার জায়গাটা কিন্তু কলারই ক্রিয়েট করেছে। সো কলার কিন্তু জানে যে কলির রিটার্ন ভ্যালুটা কোথায় রাখবে। সো কলার যেটা করবে, ওইখান থেকে সে তার রিটার্ন ভ্যালুটা পড়ে নিবে। ঠিক আছে? তো আমরা তাহলে যে জিনিসটা তাহলে বুঝলাম, যে একটা কলার যখন কলিকে কল করে, তখন কিন্তু কলারের কাজ হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, এই জায়গাগুলো ক্রিয়েট করে ওখানে প্যারামিটারগুলো দিয়ে দেওয়া, কলির প্যারামিটার। দেন রিটার্ন ভ্যালুতে জায়গা ক্রিয়েট করে রাখা। তো শুরুতে কিন্তু রিটার্ন ভ্যালুতে জায়গাটা জাস্ট ফাঁকা থাকবে, জায়গাটা অ্যালোকেট হবে বাট ফাঁকা থাকবে, কারণ কি কোনো রিটার্ন ভ্যালু নাই। দেন কলি যখন তার কাজ শেষ করবে, শেষ করার পর আমাদের এই রিটার্ন ভ্যালুজের মধ্যে কলি তার রিটার্ন ভ্যালুটা রেখে দিবে। অ্যান্ড কলার যেহেতু জানে যে রিটার্ন ভ্যালুটা কোথায় রাখা আছে, দেন সে ওইখান থেকে রিড করে সে তার কাজগুলো করবে। তাহলে দেখেন, এই যে ইয়াটা ছিল, এইখানে কিন্তু কলারের রেসপন্সিবিলিটিটা আমার এই পর্যন্ত। ঠিক আছে? আর কন্ট্রোল লিঙ্কের কাজটা কি বলেছিলাম? কন্ট্রোল লিঙ্কের কাজ হচ্ছে যে এইটা পয়েন্ট করে থাকে হচ্ছে কলারের অ্যাক্টিভেশন রেকর্ডে। এটা কেন এখানে পয়েন্ট করে থাকে? কারণ হচ্ছে যে যখন কলিটা যখন শেষ হয়ে যাবে, তখন তো আমার মানে এইটা তো স্ট্যাক মেমরি থেকে চলে যাবে, রাইট? কলির যে অ্যাক্টিভেশন রেকর্ড, সেটা তো স্ট্যাক মেমরি থেকে চলে যাবে। তো তখন যেটা করা হয় যে এই পয়েন্টারটার থ্রুতে
আমার আবার হলো স্ট্যাকের টপ, যেখানে স্ট্যাকের টপে তখন কে থাকবে, মানে কলারের অ্যাক্টিভেশন রেকর্ডটা থাকবে। সো এইটার থ্রুতে আমাদের হলো ওই পয়েন্টারটা কলারের অ্যাক্টিভেশন রেকর্ডে চলে যায়। দেন ওই যে আমাদের যে স্ট্যাক পয়েন্টার, তো এসপিটা তখন কলারের অ্যাক্টিভেশন রেকর্ডে পয়েন্ট করে থাকে। মোর স্পেসিফিক্যালি যদি বলি, কলারের যে লোকাল ডাটা সেইখানে সে পয়েন্ট করে থাকে। ঠিক আছে, তাহলে কন্ট্রোল লিঙ্কটা কেন কলারের অ্যাক্টিভেশন রেকর্ডে পয়েন্ট করে থাকে, যাতে সে যখন হইলে এই কলিটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগ মুহূর্তে যেন ওই আমার যে টপ এসপি বা স্ট্যাক পয়েন্টারটা সরে কলারের অ্যাক্টিভেশন রেকর্ডে চলে যেতে পারে, যাতে আমার স্ট্যাক মেমোরিতে কলির এক্সিকিউশনে শেষ হওয়ার পর তো আমার যে অ্যাক্টিভেশনটা থাকবে সেটা কিন্তু কলারের অ্যাক্টিভেশন রেকর্ড, এবং স্ট্যাক পয়েন্টারটা কলারের অ্যাক্টিভেশন রেকর্ডকে পয়েন্ট করে থাকবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টার থ্রুতে আমার সেটা ওখানে চলে যায়। তো এগুলো জাস্ট আমি একবার রিমাইন্ডার করে দিচ্ছি। এই কোশ্চেনের জন্য কন্ট্রোল লিঙ্কটা লেখার দরকার নেই, কারণ এখানে চাইও নাই ওটা, জাস্ট প্যারামিটার পাসিং আর হলো ভ্যালু রিটার্নিং, এই কথাটাই বলতে বলছে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, কলারের রেসপন্সিবিলিটিটা তো এই পর্যন্ত বুঝলাম, তাহলে কলির রেসপন্সিবিলিটি কি, বাকি পোর্শনটাই যে বাকি পোর্শন মানে কি, যে এগলা পোর্শন, লিঙ্ক অ্যান্ড সেভ স্ট্যাটাস আর টেম্পোরারিজ আর লোকাল ডাটা, মানে এই যে এইখানে হলো সেভ স্ট্যাটাস মানে কি ছিল, যে কোনো রেজিস্টার, যে রেজিস্টারগুলো পরবর্তীতে কলই ইউজ করবে, এরকম যদি কোনো রেজিস্টারের মধ্যে ভ্যালু থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে, ওই ভ্যালুগুলোকে সেভ করে রাখতে হবে। অর্থাৎ ওই রেজিস্টারের মধ্যে যেগুলো অলরেডি ভ্যালু আছে সেগুলোকে সেভ করে রাখতে হবে। সেভ করে রাখলে পরবর্তীতে যখন কলই শেষ হয়ে যাবে, তখন আমরা আবার ওগুলাকে ব্যাক করব। ঠিক আছে, সো এই যে লিঙ্ক অ্যান্ড সেভ স্ট্যাটাস আর টেম্পোরারিজ অ্যান্ড লোকাল ডাটা, অর্থাৎ এই যে কলির মধ্যে যেগুলো লোকাল ডাটা আছে, টেম্পোরারি আছে, এগুলার জন্য জায়গা ক্রিয়েট করা, এগুলা কিন্তু কলির যে রেসপন্সিবিলিটি সেগুলা। ঠিক আছে, তো ওই ডায়াগ্রামটা দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আর এরপরে কি, এটার যে থ্রি অ্যাড্রেস কোড, এটা থ্রি অ্যাড্রেস কোডটা সহজ, যে আপনাকে যেটা করতে হবে, এইটার আগে থ্রি অ্যাড্রেস কোড লিখবেন k × 1 + 3, দেন ওটাকে একটা প্যারামিটার বানাবেন, ওটা যদি টির মধ্যে স্টোর থাকে তাহলে প্যারাম T1 বা এনিথিং, দেন এখানে লিখতে হবে প্যারাম আর, এরপরে কি এই ফাংশনটাকে কল করতে হবে, তাহলে আমরা এরকম লিখতে পারি T = কল অফ ফু, কমা দিয়ে দুইটা প্যারামিটারের জন্য প্যারাম 2 লিখতে হবে, রাইট। দেন ওই যে T = কল লিখে ফু লিখে যে জিনিসটা, অর্থাৎ ওই প্যারামিটারটার সাথে আবার বিকে যোগ দিতে হবে, ফাইনালি এটা এক্সকে রাখতে হবে। সো এইটা আই গেস খুব সহজ, এটা আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, তো আমি এখানে মেনলি যেটা দেখাইতে যাচ্ছিলাম, যে এই যে এখানে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের পার্টস ট্রিটা কিন্তু অনেক বড় হবে, সো আমি এটা আঁকবো না। আমি জাস্ট বলি, এটা কিন্তু জাস্ট নর্মাল পার্টস ট্রি। ঠিক আছে, নর্মাল আমরা যদি রুলগুলো দেখেন, নর্মাল আমরা যা করছি ওই রুলগুলাই, এবং সব কিছু কিন্তু কোনো চেঞ্জ নাই। দেখেন ওখানে অফসেটও 0 থেকে আই গেস শুরু হয়েছে, যে পি থেকে, হ্যাঁ এখানে অফসেটের ভ্যালু ওই যে 0 থেকেই শুরু হয়েছে, আলটিমেটলি এখানে 0 থেকেই শুরু হয়েছে। সো এইখানে আসলে ওই আমাদের মানে নতুন কোনো কিছু নাই আর কি। তো এখানে যেটা হবে, পি থেকে এসে আসবে, এস থেকে ডিতে আসবে, দেন ডি থেকে আমাদের এই যে এই কাজগুলো করলে আপনারা এই ইয়াটা পারবেন। সো এটা অনেক বড় হবে, তো আমি জাস্ট দেখাচ্ছি না, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, অর্থাৎ আমরা যেভাবে ক্যালকুলেট করতাম ওই সেম ওয়েতেই ক্যালকুলেট করব। ঠিক আছে, তো আমি জাস্ট একটু বলে রাখি, যে আমি একটু জাস্ট সংক্ষেপে বলে রাখি, যে আপনারা যখন এটা করবেন, করার সময় এটার ভ্যালু আলটিমেটলি কী কী আসবে, আমি একটু মানে অফসেটগুলো জাস্ট বলে রাখি, যে সিম্বল টেবিলের মধ্যে আমার যে অফসেটগুলো পুশ হবে সেইটা কত কত করে পুশ হবে। তো এখানে এই যে এইখানে যে প্রথমটার জন্য দেখেন, এখানে টোটাল কয়টা সিম্বল টেবিল ক্রিয়েট হবে, আমরা যদি চিন্তা করি, এখানে টোটাল সিম্বল টেবিল ক্রিয়েট হবে কিন্তু 3টা। একটা হচ্ছে গ্লোবাল স্কোপের জন্য, গ্লোবাল স্কোপে কারা কারা আছে, গ্লোবাল স্কোপে আছে এক্স, দেন এই ওয়াইটা কিন্তু এই রেকর্ডের নাম, রাইট, এই ওয়াইটা, দেন কে, দেন আই, এই 4টা জিনিস থাকবে হলো আমার গ্লোবাল স্কোপে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা স্কোপ, আরও 2টা স্কোপ আসবে। একটা স্কোপ আসবে হচ্ছে আমার এই যে এই রেকর্ডের জন্য, এই রেকর্ডের ভিতরের পোর্শনের জন্য, অর্থাৎ এই যে ওই রেকর্ডের ভিতরের মধ্যে কে কে থাকবে, এ থাকবে, ডাব্লিউ থাকবে। ঠিক আছে, এ আর ডাব্লিউ থাকবে। তাহলে আরেকটা স্কোপ থাকতেছে আসতেছে হলো আমার ভিতরের জন্য, একটা হচ্ছে এ, আরেকটা আসতেছে ডাব্লিউ। ঠিক আছে, আচ্ছা, আরেকটা স্কোপ টেবিল ক্রিয়েট হবে, সেটা হলো এই ইয়ার জন্য, এই স্কোপটার জন্য, সেখানে কে কে থাকবে, বি আর সি থাকবে। তাহলে সেইখানে থাকবে হচ্ছে আমার শুধুমাত্র বি আর সি। ঠিক আছে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র বি আর সি। তাহলে এখানে দেখেন টোটাল 3টা আমার সিম্বল টেবিল ক্রিয়েট হবে।
সো সিম্বল টেবিল ডট পুট, অর্থাৎ যে আমাদের যেই রুলটা ছিল যে আমরা যখন একটা ডিক্লারেশন করতাম, এই যে তখন হলো আমাদের যে এগুলা এগুলা কাজ হইতো, রাইট? যখন দেখেন সিম্বল টেবিলের মধ্যে নেমকে রাখতো, টাইপকে রাখতো, উইথকে রাখতো, রাইট? দেন হলো অফসেটকে রাখতো, দেন এই পুরো জিনিসটাকে ইনসার্ট করতো। তো এখানে একটা সিম্বল অবজেক্ট ক্রিয়েট করে দেন পুরো অবজেক্টটাকেই রাখছে, তার মানে হলো আলটিমেটলি আমার ওই সিম্বলের মধ্যে সব কিছুই যাচ্ছে, ওর টাইপটা যাচ্ছে, উইথটা যাচ্ছে, অফসেটটা যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমরা ডিরেক্টলি হয়তো এখানে আগে যেটা করতাম আইডি ডট লেক্সিম তারপর টাইপ এগুলো আলাদা আলাদা করে দিতাম, বাট এখানে যেটা করছে জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করে ওই অবজেক্টের মধ্যে সব কিছু পাস করতেছে, সো একই কথা। তো আমরা তাহলে এখানে দেখেন যেটা হবে, আমি একটু একবারে লিখি, আপনারা যদি ওটা পার্স ট্রি আঁকেন দেন এই রেজাল্টগুলো আপনারা পাবেন। যেমন প্রথমটার জন্য অফসেট কত শুরুতে, আমি একটু লিখি, শুরুতে কিন্তু অফসেট থাকবে 0, তাহলে প্রথমের জন্য এই যে প্রথম এক্সট্রার জন্য অফসেট থাকবে কত, 0। আর আমি এখানে টাইপটা লিখি, এই পাশে থাকবে হলো টাইপ, আর এখানে হলো আমার যে অফসেটগুলো। তাহলে এক্সের টাইপটা কি, এক্সের টাইপটা হচ্ছে ইন্টিজার আর এটার অফসেট হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আপনার যদি মনে থাকে যে এরপর কি হয়, যে আমরা অফসেট 0 করলাম, শুরুতে তো আমাদের অফসেট 0ই থাকে, এই যে অফসেট শুরুতে তো 0ই থাকে। এরপর যখন একটা ডিক্লারেশন হইলো, একটা ডিক্লারেশন যখন শেষ হয় তখন কিন্তু আমরা এই যে সিম্বল টেবিলে পুট করি, সাথে সাথে আমাদের অফসেটের ভ্যালুটা কিন্তু বাড়ে, অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ। তাহলে যেটা হবে আমার এরপরে এবার অফসেটের ভ্যালু কত হবে, এইটার সাথে 4 যোগ হবে, যেহেতু ইন্টিজারের উইথ দেওয়া ছিল 4, একটু যদি দেখেন এখানে ইন্টিজারের উইথ দেওয়া ছিল 4, তাহলে এখানে টি এর যে উইথ আলটিমেটলি উইথ আসবে কত, 4। তাহলে এরপরে অফসেটের ভ্যালুটা কিন্তু 4 হবে, ঠিক আছে? তাহলে যখন এই রেকর্ডটা পুরাটা পার্স হবে এই ওয়াই এর জন্য অফসেট কত হবে, ওয়াই এর জন্য কিন্তু অফসেট হবে 4। ওয়াইটার টাইপ হবে রেকর্ড, ওয়াই এর যে টাইপ সেটা আসবে হলো রেকর্ড, অ্যান্ড এটার অফসেট কত হবে, এটার অফসেট কিন্তু আসবে 4, ঠিক আছে? তাহলে এটার আসতেছে 0, দেন 0-র সাথে যখন 4 যোগ করব তাহলে এইটা পাচ্ছি আমরা ওয়াই এর অফসেট। আচ্ছা, এখন আমরা দেখেন কে এর অফসেট কত হবে, কে এর টাইপটা কি, কে এর টাইপটা হলো অ্যারে অফ 5, ফ্লোট, ঠিক আছে? তাহলে কে এর অফসেট কত হবে, দেখেন অফসেট বের করার আমি সহজ হয়ে কি বলছিলাম, যে আগেরটার অফসেট নিব, আগেকার অফসেট মানে হচ্ছে ওয়াই এর অফসেট, সেটা হচ্ছে 4 প্লাস এটার উইথটা নিব, মানে আগেকার যে ইয়াটা ছিল, সিম্বলটা ছিল সেটা উইথ, তাহলে ওয়াই এর উইথ মানে কত, ওয়াই এর উইথ মানে হলো এই রেকর্ডের যেটা পুরাটার উইথ সেটা, ঠিক আছে? এই রেকর্ডের পুরাটার যে উইথ সেটা, তাহলে এটার যদি পুরাটা উইথ নেই তাহলে দেখেন প্রথম ইন্টিজারের জন্য আসতেছে 4, দেন এই রেকর্ডের উইথটা এখন আমাকে বের করতে হবে, ডাব্লিউ এর উইথটা বের করতে হবে। তাহলে ডাব্লিউ এর উইথটা কীভাবে করবো, ইন্ডিভিজুয়াল যেগুলো এলিমেন্ট আছে সেগুলোর যোগফল, তাহলে বি এর উইথ হলো 4, সি এর উইথ হলো 8, তাহলে এই যে ভিতরের রেকর্ড সেটার উইথ হলো 12, অর্থাৎ ডাব্লিউ এর উইথ হলো 12, এ এর উইথ হলো 4, তাহলে 12 আর 4 কত, 16, 8 4 12 আর 4 16। তাহলে দেখেন আমার এই ওয়াই যে রেকর্ডটা আছে এটার উইথ কিন্তু 16, এই ওয়াই রেকর্ডের উইথ হলো 16। তাহলে আমাদের এই কে এর অফসেট কত হবে, 4-এর সাথে আমরা 16 যোগ করব, অর্থাৎ ওয়াই এর অফসেট প্লাস ওয়াই এর উইথ, তাহলে 4-এর সাথে যদি 16 যোগ করি তাহলে আসবে 20, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা পাইলাম। এরপর যদি আমরা আই এর অফসেট চাই তাহলে এটা কি করতে হবে, কে এর অফসেট প্লাস কে এর উইথ। তাহলে দেখেন এখানে অ্যারে অফ 5 আছে, রাইট? 5টা ফ্লোট আছে, তো প্রত্যেকটা ফ্লোট হলো 8 বাইট করে জায়গা নেয়, আমাদের এখানে আছে কত, 8 বাইট করে, তাহলে এখানে বুঝতে পারতেছেন এখানে কত হবে, 40 বাইট হবে। তাহলে আই এর যে টাইপ সেটা হচ্ছে ইন্টিজার, আর এটার অফসেট কত হবে, এই 20-এর সাথে আমরা যেটা করব ওই কে এর উইথটাকে যোগ দিব, তাহলে কে এর উইথ হলো 40, 5 8 40, তাহলে কত হবে, 60 হবে, রাইট? 20-এর সাথে যদি 40 যোগ দেই তাহলে হবে 60, তাহলে আই এর যে অফসেট সেটা কিন্তু থাকবে হলো 60। অ্যান্ড আমি জাস্ট একটু বলি যে তাহলে বুঝতে পারতেছেন যখন হলো এই যে গ্লোবাল স্কোপে থাকবে এরপরেও কিন্তু অফসেটটা সেট হয়ে থাকবে কততে, দেখেন নেক্সট যদি কোনো সিম্বল থাকতো সেটার জন্য অফসেট কত থাকতো, সেটা হলো আই এর অফসেট প্লাস আই এর উইথ, তাহলে আই এর অফসেট হলো 60, দেন আই এর উইথ হলো 4, তাহলে 64। সো আপনারা যখন একদম সিমুলেশন করবেন দেখবেন যে একদম লাস্টে গিয়ে 64টা লেখা আছে, তার মানে কি, এটা মানে হচ্ছে নেক্সট সিম্বল যদি থাকতো সেটার অফসেট হলো 64। সো কেউ যদি পুরোপুরি সিমুলেশনটা করেন দেখবেন যে এখানে লাস্টে 64 আসবে। তো যাই হোক, আশা করি আমি এটা বোঝাতে পারছি এটার অফসেটগুলো। তো একটা এই গ্লোবাল যে স্কোপের যে সিম্বল টেবিল কাইন্ড অফ এটা এরকম হবে, ঠিক আছে? এইভাবে হবে জিনিসটা। আচ্ছা,
দেন পরেরটার জন্য যদি আসি, এই ভিতরেরটা দেখেন, ভিতরের যখনই আমরা একটা রেকর্ডে ঢুকি তখন কিন্তু অফসেট আবার 0 করে দেওয়া হয়। এই যে আমরা যখন একটা রেকর্ডে ঢুকি ওই সময় দেখেন অফসেট আবার 0 করে দেওয়া হয়, যে অফসেট আবার 0 করে দেওয়া হয়। তো তাহলে যেটা হবে আমাদের এই এর জন্য অফসেট কত আসবে? 0। তাহলে এখানে একটু টাইপগুলো লিখি, তাহলে এই এর টাইপটা হচ্ছে ইন্টিজার, এটার অফসেট আসবে 0। আচ্ছা, দেন আমাদের এই ডাব্লিউ এর অফসেট কত হবে? সেটা হলো এ এর অফসেট প্লাস এ এর উইথ। তাহলে এ এর উইথ হলো 4 আর এ এর অফসেট হচ্ছে 0, তাহলে 0 সাথে 4 যোগ করলে 4। তাহলে ডাব্লিউ এর অফসেট হবে 4 আর ডাব্লিউ এর টাইপটা কি? এটাও হবে একটা রেকর্ড টাইপ। আচ্ছা, ইন কেস ডাব্লিউ এর পরে আর যদি কোনো সিম্বল থাকতো সেটার অফসেট কত হতো সেটা কীভাবে বের করতাম? সেটা হলো এই ডাব্লিউ এর অফসেট প্লাস ডাব্লিউ এর উইথ। তা ডাব্লিউ এর উইথ কত? ডাব্লিউ এর উইথ হলো যে এগুলার উইথ। তাহলে এখান থেকে আসতেছে 4, এখান থেকে আসতেছে 8, তাহলে 8 আর 4 12। তাহলে 12-র সাথে আমরা যদি 4 যোগ করি 16, ঠিক আছে? তাহলে ডাব্লিউ এর যে অফসেট আসবে, মানে ডাব্লিউ এর পরে যদি কোনো সিম্বল থাকতো সেটার অফসেট আসতো কিন্তু 16, ঠিক আছে? তো আপনারা যখন দেখবেন যে এই যে ভিতরের রেকর্ডে যখন ঢুকলেন তখন তো আমার অফসেট তো 0 আবার 0 হয়ে গেছে, তো 0 করে দেন বাকি আরও যেগুলা প্রসেসিং করে দেখবেন যে লাস্টে 16 লেখা আছে। তো ওই 16টা কাকে মিন করতেছে? যদি ডাব্লিউ এর পরে যদি কেউ থাকতো সেটা হলো আমার 16 হইতো। তো সিমুলেশন করলে এই জিনিসটা দেখতে পারতেন যে এখানে 16 থাকবে। আচ্ছা, তো আমাদের তাহলে এইটার জন্য করসপন্ডিং ইয়াটা এরকম আসতো, ঠিক আছে? সিম্বল টেবিলগুলো এরকম আসতো। আচ্ছা, এরপরে আমরা যদি ভিতরেরটার মধ্যে দেখি, এই ভিতরের পোর্শনটাকে দেখি, তো বুঝতে পারতেছেন আবার যেহেতু রেকর্ডের মধ্যে ঢুকছে তাহলে এইটার কিন্তু ইয়াটা হবে কত? মানে এইটার যে অফসেট সেটাও আসবে 0, এটার অফসেটটাও আসবে 0। তাহলে এটার যে অফসেট সেটা আসবে 0 আর এটার টাইপটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা, এর পরেরটার অফসেট কত আসবে? এটা হলো আগেরটার অফসেট প্লাস আগেরটার উইথ হলো 4, তাহলে 0-এর সাথে 4 যোগ করলে 4 আর এটার টাইপটা হচ্ছে ফ্লোট। অ্যান্ড এটার পরে যদি কোনো সিম্বল থাকতো সেটার অফসেট কত হতো? সেটা হলো 4-এর সাথে যখন 8 যোগ করবো অর্থাৎ 12টা হয়ে থাকতো সেটার অফসেট। তো আপনাদের যেগুলো সিম্বল টেবিল এখান থেকে ক্রিয়েট হইতো যখন সিমুলেট করতেন দেখতেন যে এরকম জিনিসগুলো আসতো, এরকম জিনিসগুলো আসতো। তো আপনার যখন পার্সিংটা শেষ হবে তখন তো পার্সিংটা যখন পুরোপুরি শেষ হবে তখন কিন্তু আপনারা কিন্তু আলটিমেটলি এই গ্লোবাল স্কোপে চলে আসবেন। তো দেখবেন যে গ্লোবাল স্কোপের যে আমার এখানে নামটা কি টপ দিছিল নাকি অন্য কিছু দিছিল? হ্যাঁ, টপই দিছিল, মানে সিম্বল টেবিলটা টপ দিছিল। তো দেখতেন টপের অবস্থা আমার এরকম আসতো যে 0 অফসেটের ভ্যালুগুলো 0, 4, 4, 20, 60 এইভাবে জিনিসগুলো আসতো। আশা করি এটা বুঝাইতে পারছি। আচ্ছা, এরপরের কোশ্চেনে যেটা বলা হয়েছে যে আমাদের ওই গ্রামারটা ইউজ করতে হবে, অর্থাৎ এখানে যে একটা এসডিডি দেওয়া আছে এটাকে ইউজ করতে হবে, এই পুরো জিনিসটাকে ইউজ করতে হবে। আর বলছে যে এই যে স্ট্রিংটা আছে বা এই যে ইনপুটটা আছে এটার জন্য আমাকে অ্যানোটেট করতে হবে আর 3 অ্যাড্রেস কোডটা জেনারেট করতে হবে। 3 অ্যাড্রেস কোড, এটা করসপন্ডিং যে 3 অ্যাড্রেস কোড সেই জিনিসগুলো জেনারেট করতে হবে। আচ্ছা, তো আমি একটু এখানে হয়তো আমি একটা পার্ট দেখাবো, মানে এত বড় আসলে দেখাবো না। তো আমি জাস্ট এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি। দেখেন এখানে দেখবেন যে নিউ লেভেল একটা ফাংশন আছে, নিউ লেভেলের মধ্যে এরকম কোনো কিছু একটা পাস করতেছে। তো নিউ লেভেল একটা নিউ টেম্প আছে। তো একটু যদি দেখেন ওই ফাংশনগুলো এখানে ডিফাইন করা আছে, দেখেন নিউ লেভেলের মধ্যে তারা কি একটা ইনপুট নেয়, সেই ইনপুটের সাথে আমার কাউন্টারটাকে কনক্যাটিনেট করে। তাহলে কাউন্টার একটা ভেরিয়েবল আছে, দেখেন শুরুতে কাউন্টারের ভ্যালু 0। সো এখানে বেসিক্যালি যেটা হয় কাউন্টারের ভ্যালু যখন 0, আপনি যখন একটা লেভেল ইউজ করেন তখন কাউন্টার কিন্তু প্লাস প্লাস হয়। তাহলে দেখেন আমার প্রথম যদি একটা লেভেল ক্রিয়েট হয় সেটা কিন্তু আসবে কত? প্রিফিক্স আকারে, ইনপুট আকারে কাকে পাঠাইছি? ইনপুট আকারে পাঠাইছি হলো s_, তাহলে s_0 এরকম কিছু যদি লেভেলটা প্রথমে থাকে, ঠিক আছে? তাহলে s_0 আর এরকম কিছু একটা আসবে, প্রথমটার জন্য লেভেল আসবে ওরকম। দেন কাউন্টারের ভ্যালুটা আবার দেখেন 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কাউন্টারের ভ্যালুটা 1 হয়ে যাবে, তাহলে ওই লেভেলটা রিটার্ন হবে, তাহলে s0 যেটা আসলো সেটা। আচ্ছা, তো মনে করেন আমি জাস্ট কথা বলতেছি যে প্রথমে আমার একবার লেভেল ক্রিয়েট হইলো, অর্থাৎ নিউ লেভেল ফাংশন ক্রিয়েট হইলো, মানে নিউ লেভেল ফাংশনটা কল হইলো, এরপরে আবার নিউ লেভেল ফাংশনটা কল হইলো, এরপরে আমাদের যে টেম্পোরারি ফাংশনটার নাম কি ছিল? নিউ টেম্প ফাংশনটা কল হইলো, ঠিক আছে? আমরা এই অর্ডারে যখন ট্রাভার্স করতেছিলাম দেখলাম যে এই অর্ডারে সবার আগে 2টা নিউ লেভেল কল হয়েছে, এরপর নিউ টেম্প কল হয়েছে। সো এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে যে কাউন্টারটা আছে, এই যে কাউন্টারটা আছে
এই কাউন্টারটা কিন্তু আমার গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ এই কাউন্টারটা কিন্তু শেয়ার্ড। দেখেন কাউন্টারের ভ্যালু কিন্তু কখনো আর জিরোতে সেট হয়নি, এই কাউন্টারটা কিন্তু একটা গ্লোবাল ভেরিয়েবল। অর্থাৎ এটা আমার বলার মিনিং কি, বলার মিনিং হচ্ছে দেখেন যখন আমরা নিউ লেভেল ক্রিয়েট করব, প্রথমবার যখন নিউ লেভেল ক্রিয়েট করলাম এখান থেকে লেভেল আসলো s_0, পরের বার যখন নিউ লেভেল ক্রিয়েট করলাম এখান থেকে আসলো হলো s_1, ঠিক আছে। এখন এর পরের বার যখন নিউ টেম্প ক্রিয়েট করব, দেখেন আমার নিউ টেম্পের জন্য এই যে a_ দিয়ে ইয়াগুলো করছে, রাইট? মানে এখানে, হ্যাঁ মানে এখানে দেখেন এই যে এইটার জন্য এইখানে লিখছে a_, আবার কখনো আছে হলো t_, সো যেটা আসবে। তো আমি যদি a_ নিয়ে চিন্তা করি, নিয়ে চিন্তা করি, তখন কিন্তু এখানে a_ এটুক তো আসলো। এখন এই কাউন্টারের ভ্যালু কত হবে? কাউন্টারের ভ্যালু কিন্তু 2 হবে, ঠিক আছে। এখানে কিন্তু টেম্পোরারি দেখে যে আবার 0 থেকে শুরু হবে এরকম কিন্তু কিছু না, যে টেম্পোরারি দেখে আবার যে সেটা 0 থেকে শুরু হবে। আমরা কিন্তু নর্মালি ওরকম করতাম, যখন কিছু বলা না থাকতো তখন লেভেলগুলোকে লেভেলের মতো নাম্বারিং করতাম, টেম্পোরারিগুলোকে কিন্তু টেম্পোরারির মতো নাম্বারিং করতাম, ঠিক আছে। আবার T1 T2 T3 মতো শুরু হইতো। বাট এখানে যেহেতু কাউন্টারটা শেয়ার্ড, ওই জন্য আপনাকে এক্সপ্লিসিট একটা ফাংশন দিয়ে বলে দিছে এরা যে এখানে কাউন্টারটা কিন্তু শেয়ার্ড, এটা কিন্তু একদম এই একই কাউন্টার। সেজন্য যেটা হবে আমার 0, 1, 2 এইভাবে কিন্তু জিনিসগুলো যাবে। টেম্পের জন্য নতুন করে আবার 0 থেকে কিন্তু শুরু হবে না। তো এই জিনিসটা শুধু এখানে খালি খেয়াল করা, আর কিন্তু বাকি সব কিছু সেম। বাকি যেভাবে আমরা একটা বুলিয়ানের বের করি বাকি সব কিছু সেম, শুধুমাত্র যে ডিফারেন্সটা হলো আমার এই জায়গায়, ঠিক আছে। তো এগেইন আমি আরেকবার বলি যে আমি আরেকটা যদি এক্সাম্পল দিই, এখানে যদি প্রথমে নিউ টেম্প ক্যালকুলেট হয়, নিউ টেম্প কল হয়, এরপরে মনে করেন আবার নিউ লেভেল কল হইলো, এরপরে আবার নিউ টেম্প কল হইলো, দেন আরেকবার নিউ লেভেল কল হলো। এইভাবে যদি আমার কলগুলো আসে তখন কি হবে, আমি অ্যাজিউম করে নিলাম এখানে প্রথমে টেম্পোরারিতে ওই প্যারামিটার আকারে গেছে হচ্ছে টি, ঠিক আছে, মানে প্রিফিক্স আকারে যে প্যারামিটারটা নিচ্ছিল সেখানে টি গেছে। তাহলে দেখেন প্রথমটার জন্য আসবে কিন্তু T0, পরেরটা এই লেভেলটা যদি এস দিয়ে পার হয়, এখানে প্রিফিক্স আকারে যদি এস আসে s_, তাহলে যেটা হবে এখানে কিন্তু s1 হবে আর s0 হবে না। দেন এইটার জন্য কত হবে, এইটার জন্য কিন্তু আমি যে আবার যদি টি ধরে নেই তাহলে এখানে আসবে হচ্ছে T2, যেহেতু কাউন্টারটা শেয়ার্ড, ঠিক আছে। আর এইখানে যেটা আসবে, এইখানে কত আসবে, সেটা আসবে হচ্ছে আমি যদি এখানে এ ধরে নেই, কথা লেভেল আমি ধরলাম এ, তাহলে এখানে আসবে হলো A3। তো এখন আশা করি আমার আর এটা করা লাগবে না, কারণ কি বাকি পোর্শন কিন্তু সেম, মানে পার্টস ট্রি জেনারেট করা সব কিছুই কিন্তু বাকি পোর্শনটা সেম। শুধুমাত্র এখানে চেঞ্জটা হলো ওই যে কাউন্টারের কাউন্টিংটাতে, যে কাউন্টারের এই যে 0, 1, 2, 3 এগুলা যেন আমার একটার পর একটা সিকোয়েন্সিয়াল হয়, ঠিক আছে। এইটাই শুধু এখানে ডিফারেন্স, আর বাকি সব কিছু কিন্তু এখানে সেম। আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। সো এটা আমি আর দেখাইলাম না। সো সামার 25-এর এইটাই। আর এটা আরেকটা মনে হয় সেট আছে, তো এইখানে যদি যাই এখানেও আই গেস সেম জিনিসই থাকবে, মানে একটু জাস্ট মানে আই গেস সেম, মানে কিছু জিনিস সেম, হয়তো এগুলা কিছু চেঞ্জ করা আছে। আর এখানে থিওরি কোশ্চেন, আচ্ছা এখানে প্রথমটা তো সেম, সেকেন্ডটাতে বলছে কি হাউ নেস্টেড ফাংশন কল আর হ্যান্ডেল। তো এটা তো ইজি, এটা হলো কি যে একটা ফাংশন যখন আরেকটা ফাংশনকে এরকম চেইন আকারে কল করে, রাইট, একটা ফাংশন যখন আরেকটা ফাংশনকে চেইন আকারে কল করে তখন বেসিক্যালি কি হয়, যে আমাদের এটার এক্সপ্লেনেশন অনেকটা এইভাবে লিখতে পারেন যে ধরলাম যে এ ফাংশনটা বি ফাংশনকে কল করলো, বি ফাংশনটা সি ফাংশনকে কল করলো, তাহলে যেটা হবে এ ফাংশন যখন বি ফাংশন, সবার আগে এ ফাংশনের জন্য স্ট্যাক থেকে আমার একটি জায়গা নেওয়া হবে, অর্থাৎ এ ফাংশনে অ্যাক্টিভেশন রেকর্ডটা থাকবে, যখন সে বি ফাংশনকে কল করলো দেন বি ফাংশনের করসপন্ডিং অ্যাক্টিভেশন রেকর্ডটা স্ট্যাকের মধ্যে আসলো। আচ্ছা, আর স্ট্যাক পয়েন্টারটা এখন বি এর যে লোকাল ডাটা সেখানে সে পয়েন্ট করে আসে। দেন এরপরে যখন বিটা আবার সিকে কল করবে তখন যেটা হবে সি ফাংশনের করসপন্ডিং যে অ্যাক্টিভেশন রেকর্ড সেটা মেমোরির মধ্যে আসে, দেন স্ট্যাক পয়েন্টারটা সিকে পয়েন্ট করে থাকবে। এখন যখন সিটা শেষ হবে তখন কি হবে, তখন এটা মেমোরি থেকে চলে যাবে, অ্যান্ড স্ট্যাক পয়েন্টারটা এখন কোথায় পয়েন্ট করবে, যে এই জায়গায়। অ্যান্ড এইটা যে পয়েন্ট করতেছে কিসের থ্রুতে পয়েন্ট করতেছে, ওই যে আমাদের যে কন্ট্রোল লিঙ্কটা যে ছিল এখানে পয়েন্ট করা, আগেরটার অ্যাক্টিভেশন কলারের যে অ্যাক্টিভেশন রেকর্ড সেখানে পয়েন্ট করা, তো ওইটার থ্রুতে কিন্তু স্ট্যাক পয়েন্টার আবার মানে ওর কাছে চলে যাবে, ঠিক আছে। দেখেন সিমিলারলি বি এর যে কলারের কাছে কিন্তু কন্ট্রোল লিঙ্কের থ্রুতে ও কানেক্টেড আছে। সো যখন বি এর কাজটাও শেষ হয়ে যাবে তখন আবার স্ট্যাক পয়েন্টারটা এই কন্ট্রোল লিঙ্কের থ্রুতে সে আবার এ এর যে লোকাল ডাটা সেখানে সে আবার পয়েন্ট করে থাকবে।
ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে আপনাকে তো এখন এই কথাগুলোই লিখতে হবে এখানে, যে আমার যখন একটা ফাংশন কল করে স্ট্যাক মেমরি থেকে জায়গা নেয়, দেন যখন ওই ফাংশনটা শেষ হয়ে যায় তখন স্ট্যাক মেমরি থেকে ওই জায়গাটা ফ্রি হয়ে যায়। ঠিক আছে? এইভাবে আর কি মানে গুছায় লিখতে হবে কাইন্ড অফ। তো আশা করি আমি এটা বুঝাইতে পারছি।